উনি কখনো খেলার আগে কখনো ড্রেসিং রুমে কখনো যাননি, আমি দেখিনি। আমি যখন মানে আমি খেলার শেষে আমি সবথেকে আগে ড্রেসিং রুমে ঢুকতাম, মানে শেষ হবার পরে, এবং উনি পরে আসতেন যখন আমাকে বলতেন যে আমি কি ঢুকবো, মানে উনি অনায়াসে, ওনার অবারিত দ্বার, কিন্তু কাটসি একটা যে কত বড় কালচার, সব কিছু এগুলো শিক্ষণীয়। SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। মোহনবাগান দল ব্যাক টু ব্যাক শিল্ড জয়, সে এবং শুধু শিল্ড জয় না, রেকর্ড সংখ্যক পয়েন্টস পেয়েছে, রেকর্ড সংখ্যক ক্লিন শিট রেখেছে। মোহনবাগানের এই মৌসুমের যে জার্নিটা কোচ মলিনার আন্ডারে কীভাবে ব্যাখ্যা করবে? এটার ব্যাখ্যা, একটা কোচ হিসেবে গর্ব হয় যে একজন কোচ যখন এইরকম একটা অ্যাচিভ করে, এবং আমি মলিনাকে হয়তো হিংসাও করতে পারি, ভাগ্যবানও বলতে পারি, এই কারণে যে দলটা পেয়েছে ভাবা যায় না। ভারতীয় খেলোয়াড়েরা যারা মানে অটোমেটিক চয়েস ইন্ডিয়া টিমে, তার সেই সব খেলোয়াড়, সমৃদ্ধ একটা দল, তার সাথে সাথে টপ ক্লাস ফরেনার্স, এবং রাইট ইনভেস্ট করলে এবং যদি একটা দূরদর্শিতা থাকে ভালো কিছু করার, তাহলে নাথিং ইজ ইম্পসিবল। সেটা সঞ্জীব গোয়েঙ্কা দেখিয়ে দিয়েছেন, এবং উনি বলেওছেন যে এই গত 10 বছরে ওনার অনেক পাওয়া হয়ে গেছে, এটিকের বলো বা মোহনবাগান সুপার জায়ান্টের সাথে মার্জারের পরে সব কিছু পাওয়া হয়ে গেছে। তো সুতরাং কোচ মলিনার কথায় যেটা বললাম যে হিংসা হয় এই কারণে, কিন্তু কৃতিত্ব দিতে হবে যে এত হাই প্রোফাইল প্লেয়ারগুলোকে যেভাবে উনি একটা সামলেছেন, এবং যেটাকে বলে ম্যানেজেরিয়াল জব, এক্সিলেন্ট ম্যানেজেরিয়াল জব। কোচিং এর কথা বলবো না, ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে, কোচ অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানেজমেন্ট, সেটা দুর্ধর্ষভাবে করেছেন। টিমের কখনো ড্রেসিং রুমের কখনো হয়তো পেত্রাতাসের একটু মুখ ভার করে বেরিয়ে যাওয়া, সাংবাদিকরা, তোমরা যাদের সাংবাদিকদের, তারা হয়তো হাইলাইট করেছো, তাতে কিন্তু মলিনার কিছু যায় আসে না, বা কোনো কোচেদের যায় আসে না। দারুণভাবে দলটাকে সামলেছেন, এবং একটা উচ্চ লেভেলের কাজ করে আসার যে অভিজ্ঞতাটা, সেইটার একটা দারুণ ফায়দা তুলেছেন। প্রথমবার যখন চ্যাম্পিয়ন হয়েছিল, ওইটাকে কখনো গুরুত্ব দেওয়ার দরকার হয় না বলে মনে করি, কারণ সেই সময় আটটা দল ছিল, 4টে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়াটাকে কোনো চ্যাম্পিয়ন বলে আমি অন্তত মনে করি না। সেটা যে আমি ভাবুক, কিন্তু এই সময় ব্যাক টু ব্যাক এই জয়টা, ক্লিন শিট রাখাটা, বিশাল কায়েত থেকে শুরু করে সুভাষিস বোস থেকে শুরু করে অল প্লেয়ার্স, এগুলো মানে তুলনা হয় না। এবং আমার মানে আমি একটা ভালো লাগে এই কারণে যে এই দলটার সাথে আমি 3 বছর একটু বেশি সময় কাজ করেছি। মিস্টার গোয়েঙ্কা আমাকে হিউজ রেসপেক্ট উনি দিয়েছেন, এবং আমি 3 বছরে যতটা মানুষটাকে দেখেছি, অনেক ইনভেস্টার আছে ভারতবর্ষে, কিন্তু এই রকম ইমোশনাল অ্যাটাচমেন্ট এবং প্রেজেন্স, যে এত বড় একটা ব্যবসা সামলেও যখনই সময় পেয়েছেন মাঠে এসে একটা তার নিজের শারীরিক একটা উপস্থিতি একটা অনেক কিছু করে দেয়, একটা বক্তব্য রাখা এবং শারীরিক শরীরে একটা মোহনবাগান জার্সি পরে মাঠে আসা, এটার মধ্যে একটা দুর্দান্ত। এবং আমরা বাইরে থেকে দেখে এটা খুব ভালো লাগছে যে বাংলার একটা দল এইভাবে ডমিনেট করে চলেছে, বা আরও নিশ্চয়ই করবেন। এবং আমার মনে হয় উনি যেটা বলেছেন আমিও মনে করি, আমি যখন মোহনবাগানে ছিলাম আমাদের স্বপ্ন ছিল এশিয়ান লেভেলে কিছু ভালো করি, কিছু ভালো আমরা ম্যাচ খেলেও ছিলাম, এবং আমি আশাবাদী এফসি যে সব টুর্নামেন্টগুলো খেলবে, ম্যাচগুলো খেলবে, মোহনবাগান আরও ভালো খেলবে, এবং এশিয়ান লেভেলে যাতে দাগ কাটতে পারে সেটাই কামনা করি। যেহেতু বললেন যে 3 বছর কাজ করেছেন সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে, কোনো ভিতরের একটা মুহূর্ত বলুন না, মানে কীরকম সঞ্জীব গোয়েঙ্কাকে সাধারণত দর্শক মানুষরা যারা শুধুমাত্র ওই ম্যাচের ওই শেষ মুহূর্তে দেখতে পান, ভিতরে মানুষটাকে তো দেখতে পান, তো খেলোয়াড়দের সাথে কোচ যে দেখো সবথেকে বড় বিষয় হলো উনি কখনো খেলার আগে কখনো ড্রেসিং রুমে কখনো যাননি, আমি দেখিনি। আমি যখন মানে আমি খেলার শেষে আমি সবথেকে আগে ড্রেসিং রুমে ঢুকতাম, মানে শেষ হবার পরে, এবং উনি পরে আসতেন যখন আমাকে বলতেন যে আমি কি ঢুকবো, মানে উনি অনায়াসে, ওনার অবারিত দ্বার, কিন্তু কাটসি একটা যে কত বড় কালচার, সব কিছু এগুলো শিক্ষণীয়। আমরা হয়তো সরাসরি হয়তো ঢুকে যেতাম, উনিও ঢুকতেই পারেন, কিন্তু উনি যে প্লেয়াররা কমফোর্টেবল কিনা, কারণ খেলে আসার পরে প্লেয়াররা টায়ার্ড হয়,
প্রতিটা প্লেয়ারের সাথে, কোচিং স্টাফেদের সাথে, কোচেদের সাথে একটা সেইখানে যেটা খেলার যাই ফলাফল হোক। কারণ প্রথম বছর আমি যখন জয়েন করেছিলাম 89 সিজন, স্টিভ কপেল যখন ছিল, তখন কিন্তু আশানুরূপ ফল হয়নি, আমরা সুপার সিক্সেও যেতে পারিনি, কিন্তু তাতেও কিন্তু ওনার মানে উৎসাহের মানে কোনো ঘাটতি হয়নি। এবং অ্যাজ ইট ইজ যখন চ্যাম্পিয়ন হচ্ছে বা যখন ম্যাচ জিততেও পাচ্ছেন না, এটা একটা দারুণ ব্যাপার, এটা শিক্ষণীয়। আবার বলছি, এটা শিক্ষণীয়, অনেক কিছু শেখা যায়। এবং আমার জীবনে অন্তত 3 বছর একটা কর্পোরেট কালচার তো একটা ব্যাপার। আমরা তো ময়দানি থেকে মানুষ খেলেছি, ময়দানের একটা কালচার, অ্যাজ ওয়েল অ্যাজ একটা কর্পোরেট কালচার থেকে যে কিছু জিনিস, যে ইতিবাচক জিনিসগুলো শেখার, সেগুলো আমার জীবনে, ম্যানেজারিয়াল জীবনেও কাজে লাগবে। এবং লেস ইন্টারফারেন্স, ইয়েস, নিজে যখন ইনভেস্ট করছেন, এত টাকা খরচা করছেন, এটা কিন্তু তার মনে রাখতে হবে, এটা কিন্তু তার বিজনেস ইনভেস্টমেন্ট নয়, যেটা আইপিএলে আছে বা ডারবান সুপার জায়ান্টস যেটা সাউথ আফ্রিকা লিগে খেলে, সেটার সাথে এটাই গুলিয়ে ফেললে হবে না। এইখান থেকে কিন্তু রিটার্ন এখনও পর্যন্ত মনে হয় নীল। তো প্যাশন, ভালোবাসা, আবেগ, অনুভূতি, এইগুলো না থাকলে ভালো ফল পাওয়া খুব মুশকিল। আমি টাকা ঢাললাম আর চলে গেলাম না, ইনভলভমেন্ট, অ্যাটাচমেন্ট, এইগুলো দুর্ধর্ষ। আচ্ছা, দিমির যে কামব্যাকটা, তুমি কি এক্সপেক্ট করেছিলে দিমি এরকমভাবে ঠিক সময় কামব্যাকটা? মানে দেখো নিশ্চয়ই কামব্যাক অনেকগুলো ফ্যাক্টরস। যখন একটা টিমের ভালো সময় যায়, অনেক কিছু হয়ে যায়। আমি যদি বলি টেকনিক্যালি, যদি গোলটার কথা বলি, কোনো খেলোয়াড় যদি ওর সামনে না থাকতো, ওই গোলটা হতোই না। কারণ হি ওয়াজ গার্ডে, মানে পায়ের এতগুলো পা, তার সামনে যখন আমরিন্দার ওই বলটা ফলো করতে পারেনি, পায়ের দিয়ে চলে গেছে। এবং তার আগে কিন্তু দুর্দান্ত সব সেভ করেছে। ওই বলটা যদি 1:1 হতো, গোল হয় না। তো সুতরাং তাকে কৃতিত্ব দেবো যে ধৈর্য না মানে হারিয়েও গোলের টার্গেটে রাখলে কি হয়, সেটা একটা যারা খেলাধুলো করে, যারা ফুটবল খেলে, শিক্ষণীয় যে শেষ অবধি। কারণ তখন যে 8 মিনিট না 9 মিনিট এক্সট্রা যে সময় দিয়েছিল, অ্যাডেড টাইমের 3rd মিনিটে বোধহয় গোলটা হয়েছিল, মনে করতে পারছি না, 2nd বা 3rd মিনিটে গোলটা হয়েছিল। তো কিপ গোয়িং আমরা বলি না, শুধু কথার কথা নয়, শেষ অবধি যে নিজের প্রতি আস্থা রেখে, যে কথাটা একটু আগে আমি বলছিলাম যে বাঙালি খেলোয়াড়দেরও আস্থা রাখতে হবে। তো নিজের প্রতি আস্থা রেখে যদি চলা যায়, তার রেজাল্টটা তোমার হোয়াট এভার ইউ সে, কামব্যাক বলো। কারণ ভালো যারা প্লেয়ার, তারা কখনো এইভাবে হারিয়ে যায় না, তারা দাগ কেটে যায় বা ছাপ ফেলে যায়। বাঙালি খেলোয়াড়ের যখন কথা এলো, এই দীপেন্দু বিশ্বাস এবারের সবথেকে বড় হয়তো আবিষ্কার। আগের মরশুমেও ছিল, কিন্তু এবার অনেক সুযোগ পেয়েছেন। মরশুম শুরুতে আনোয়ার আলী বেরিয়ে যাওয়ার পর যে একটা ভয়ের তৈরি হয়েছিল, যে সেই জায়গাটাকে কে পূরণ করবে, সেখানে দীপেন্দু বিশ্বাস কতটা নজর কাড়বে? না, নিশ্চয়ই নজর কাড়া থেকেও বড় কথা, এটা চালিয়ে যেতে হবে। না দেখো, অভাব বলতে আনোয়ারের অনেকগুলো জিনিস আছে যেগুলো মনে রাখতে হবে। আনোয়ারকে যেরকমভাবে ছোট করে দেখানো হচ্ছে, একদল মানুষ মজা পাচ্ছে, আনোয়ার খারাপ পারফরমেন্স, হয়তো সেইভাবে পারফরমেন্স করতে পারছে না বলে। আনোয়ার একটা মনস্তাত্ত্বিক দিক এবং ইনজুরি, দুটো দিক থেকে ফিরে সে কামব্যাক করছে। এই সব খেলোয়াড়দেরকে আরও বেশি মরাল সাপোর্ট করা উচিত। আমরা যারা ফুটবলের সাথে যুক্ত, আমরা তো কোনো ক্লাবের ব্যাপার পক্ষ বা এইভাবে বলতে পারি না। আমার কথা হলো, কার সাবস্টিটিউট কে এসছে সেটা বড় কথা নয়, আমি কি করতে পারলাম, আমি কতটা কন্ট্রিবিউট করতে পারলাম। আমি দিব্যেন্দুর কথা বলছি। তো এই ছেলেটা, আমি যখন যে সময় আমি ছাড়ি, সেই সময় সে রিজার্ভ টিমের রিক্রুট হয়, এগুলো বাস্তব, ওরা ছিল, ওরা করেছিল। কিন্তু তার মধ্যে একটা খেলা দেখেছিলাম, সে মনোজিৎ দাসের কাছে, মনোজিতের থেকে আমার খুব ভালো সম্পর্ক, আমি জানতাম যে ফিডব্যাক নিতাম। ও খুব গরিব ঘরের ছেলে, খুব ডাউন টু আর্থ, ও বকে যাওয়ার ছেলে নয়, এটুকু আমি খোঁজ নিই সবসময়। এবং আমার সাথে যেহেতু তার ডাইরেক্ট কোনো নেই, আমি ডাইরেক্টলি বলতেও পারি না, বা আমার এটা উচিত না। আমার যেটা মনে হয়েছে, যে খেলাটা খেলেছে, এর থেকে আরও ভালো খেলতে হবে। আরও এইখানেই পুড়িয়ে গেলে চলবে না। কারণ বড় ক্লাবের ব্যাপারটা হলো, ঠিক আছে, যখন ভালো চলে, খারাপ সময়ে কতটা ভালো, সেটার জন্য সে প্রস্তুত থাকতে হবে। আর সেক্ষেত্রে মানে আর একটা ব্যাপার, যেন শুধু যে দিমিত্রি কামব্যাক করেছে সেরকম না, আমরা দেখেছিলাম জেসন কামিংস একসময় সমালোচিত হচ্ছিলেন। জেসন কামিংসের একটা অন্যরকম রূপ, জেমি ম্যাকলারেন শুরুতে খেলতে পারছিলেন না, জেমি ম্যাকলারেন আসা, এই যে স্টার টিম, এবং তারা প্রথমে সমালোচিত হয়েছে এবং পরে প্রমাণ করেছে।
মোহনবাগান কি মানে অন্যান্য দলের থেকে আপনার কি মনে হয় যে অনেকটা এগিয়ে গেছে? নিশ্চয়ই এগিয়ে গেছে। এবং আরেকটা জিনিস বলতে হবে, আইএসএলের মানটা নিচে নেমে গেছে। এইটাকে মোহনবাগানের কৃতিত্বটাকে খাটো না করেও আমাকে বলতে হবে, তাতে কেউ মনে করতেই পারে বা আমাকে অজ্ঞ বলতে পারে, কিন্তু আমার ফুটবল স্টাডিতে আমি যতদিন ফুটবল দেখছি বা আইএসএল যতদিন হয়েছে, এই বছর আইএসএল কোয়ালিটি ইজ ভেরি ভেরি। তুমি বিশাল কায়েত ছাড়া একটা ভালো গোলকিপারের নাম বলতে পারবে 12টা টিমের মধ্যে? আমি তোমাকে যদি জিজ্ঞেস করি, তুমি পারবে না। তো এইটা যদি হয়, তুমি একটা ভালো ডিফেন্ডারের নাম বলো এক্সেপ্ট সন্দেশ জিঙ্গান, তুমি পারবে না, ইউ কান্ট। তুমি একটা ভালো উইং ব্যাকের নাম করো, সুভাশিস বোস, পারবে না, তুমি পারবে না। তো হোয়ার ইজ দ্য স্ট্যান্ডার্ড? আজকে উড়িষ্যা স্ট্রাগল করছে, মুম্বাই যারা লিগ শিল্ড অলরেডি তারা জিতে, যেটা মোহনবাগানে এখন অ্যাচিভ করতে পারেনি দুটো এক বছরের সঙ্গে, সেই আজকে মুম্বাই গত বছরের আর আজকের মুম্বাই দেখো, তুমি চেন্নাই দেখো, কেরল ব্লাস্টার্স দেখো, হায়দ্রাবাদ দেখো, তো কোনোগুলো পাতে দেবার টিম না। মোহামেডানকে দেখো, আমি এই টিমগুলো দি আর ভেরি 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 উইক টিম। সেই জায়গায় মোহনবাগান যে স্টার্টেড টিম, হেভিওয়েট টিম, তারা তত্ত্বরিয়ে চলে গেছে। তাদের কৃতিত্বকে ছোট না করেও বলতে হচ্ছে আমাকে। আচ্ছা, এখন যেটা হয়নি যে ডবল ট্রফি অর্থাৎ কাপ এবং শিল্ড জিতে যাওয়ার পরে যে বাকি ম্যাচগুলো থাকে, কোথাও গিয়ে একটা ওই মোটিভেশন সরে যাওয়ার একটা সম্ভাবনা আমার মনে হয় না। কারণ যেসব খেলোয়াড় আমার মনে হয় জিতবে, দেখো জিতবে, এটা তো কেউ বলতে পারে। মোটিভেশনের যদি কথা বলো, যেসব মানের খেলোয়াড়েরা আছে, তারা মোটিভেশনের অভাব তাদের কখনো হয় না। তারা নতুন করে মোটিভেশন খোঁজে। একটা ওর যেটা হয়ে গেছে সেটাকে অতীত ভেবে নেয়, সেটাকে নিয়ে মজে থাকে না, সামনের লক্ষ্য স্থির করে এবং সেই লক্ষ্য স্থির করে তারা এগিয়ে যায়। সেটা কোচই বলো এবং মোহনবাগানের সব খেলোয়াড়েরা বলো। অবশ্যই। এবং আগামী বছর আবার ওই AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলবে মোহনবাগান, হয়তো এর সাথে কিছু ইনক্লুশন হবে। মোহনবাগানের পজিটিভ রেজাল্টের দিকে কতটা? আমি তো বললাম যে আমরা সবাই কতটা কী করতে পারবে, কী আরও কোন প্লেয়ার থাকবে, কি আরও অ্যাড করবে কি না, সেটা তো এখন বলা খুব মুশকিল, এবং কাদের কোন গ্রুপে পড়বে, কাদের সাথে খেলবে। কিন্তু আমার যেটা মনে হয়েছে, অতীতে মোহনবাগান কেন ভারতীয় টিমগুলো কিন্তু AFC এতে দাগ কাটতে পারেনি। উজবেকিস্তান টিমের কাছে তুমি 5 গোল 4 গোল খাইয়েছি, বাংলাদেশের কাছে আমরা হেরে গেছি। তো এগুলো তো কখনো বাংলাদেশের কাছে হারবো, এটা কখনোই কাম্য নয়। তো আমাদের স্ট্যান্ডার্ডটা কোথায়? AFC লেভেলে আমাদের স্ট্যান্ডার্ডটা কোথায়? এটা তো ভাবার ব্যাপার আছে। আমিও যখন মোহনবাগানের দায়িত্ব, চাংডং যে সাংহাইয়ের ওই টিমের কাছে আমরা 6 গোল খেয়েছিলাম, তো চীনের, এবং আমরা অনেক স্ট্রাগল করে গিয়েছিলাম, খেলার মতো পরিস্থিতি ছিল না, এটা অজুহাত নয়। কিন্তু আমাদের ডিফারেন্সটা এই জায়গায়, সেই জায়গায় আমাদেরকে দাগ কাটার জন্য খেলতে হবে, ভালো ফুটবলটা খেলতে হবে, তবেই কিন্তু আমরা এশিয়ান লেভেলে বলো বা ফিফা র্যাঙ্কিংয়ে আমরা কিছু ভাবতে পারবো, বা ভারতীয় ফুটবল এগিয়েছে। আইএসএল 10 বছর হওয়ার পরে লোকে বলে না ভাই আইএসএল ভারতীয় ফুটবল এগিয়েছে কি পিছিয়েছে, এটা ভগবান জানেন, আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি যদি বলি না, হ্যাঁ, মোহনবাগান নিশ্চয়ই এগিয়েছে, সেটা তো নতুন করে আমার বলার রাখে না, সেটা তো অলরেডি প্রুভেন, ইটস আ রেকর্ড। এটা মোহনবাগানের ধারে কাছে কেউ আসতে পারবে না যদি এইভাবে চলে। আর সবশেষে এই যেহেতু আপনারও একটা পরিচিতি, মানে কোচের পাশাপাশি আপনার ম্যানেজমেন্ট স্কিমে সবসময় একটা পরিচয় থাকে, যে যেভাবে ড্রেসিং রুম সামনে রাখেন, যেভাবে খেলোয়াড়দের সাথে আপনার সম্পর্ক। মলিনার ক্ষেত্রেও একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। আপনি শুরুতেও যেটা বললেন যে মলিনা যেভাবে ম্যানেজ করেছে এই দলটাকে, কারণ একসাথে দুখানা অজি বিশ্বকাপ, আর আবার অ্যালবার্টোর মতো একজন নামী তারকা ডিফেন্ডার, এই যে ডিফেন্স লাইনে এতগুলো ক্লিন শিট রাখা বা দলের প্রত্যেকেই একটা গোল করার টেন্ডেন্সি, এই ফিল গুড পরিবেশ, এই বিষয়টাকে নিয়ে মানে যদি কিছু বলেন। না দেখো, উনি যেটা ভালো প্রশংসনীয়, উনি 1-2 প্লেয়ারদের ওপর কখনো ডিপেন্ডেন্ট নয়, সেটা উনি মুখেও বলেছেন এবং কাজেও প্রমাণ করে দিয়েছেন। দরকার হলে স্টিওয়ার্টকে বসিয়েছে, দরকার হলে কামিন্সকে বসিয়েছে, দরকার হলে পেট্রাতসকে বসিয়েছে, দরকার হলে সুভাশিস বোসকে বসিয়েছে। তো এখানে ব্যাপারটা হলো ম্যানেজমেন্ট এইভাবে, এবং 1-2 খেলোয়াড়ের ওপর ভরসা না করে দল হিসেবে খেলতে হয়, সেটা প্রমাণ করেছে ছেলেরা, এবং সেই মনোভাবটা খেলোয়াড়দের মধ্যে ছড়িয়েছেন উনি, যে ডিফেন্ডাররাও গোল করতে পারে, যখন আমার ফরওয়ার্ডরা আটকে যাবে, মিডফিল্ডাররা আটকে যাবে, পেছন থেকে গিয়ে গোল করতে হবে। তাই জন্য আজকে সুভাশিস 6টা গোল করেছে, রড্রিগেজ গোল করেছে, অলরেড গোল করেছে।
সবাই গোল করেছে এবং অসংখ্য নাম, যেটা অন্য কোনো দলে তুমি পাবে না। একটা দুটো তিনটে দলের প্লেয়ারদের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার দরুন কিন্তু অন্যান্য দলগুলো স্ট্রাগল করছে। রয় কৃষ্ণ নেই, আজকে ইনজুরি হয়ে যাওয়ার পরে তুমি সাবস্টিটিউট নেই যে খেলাবার, সেই প্রশ্ন তো মোহনবাগানের হয়নি। আজকে মুম্বাইয়ের দুটো তিনটে ফরেনার চলে যাওয়াতে মুম্বাই স্ট্রাগল করছে, কেরালের চেন্নাইয়ের কথা ছেড়েই দাও। তো আলাদিন আজারে ছাড়া একটাও, মোহনবাগান বাদ দিয়ে যদি কোনো খেলোয়াড়ের নাম বলতে হয় আলাদিন আজার। মোহনবাগান এই তিনটার উপর মানে যদি তুমি কোচ থাকতে সেক্ষেত্রে মোহনবাগান এই দলটাই কি তুমি ধরে রাখা? নিশ্চয়ই নিশ্চয়ই। দেখো, রিপেয়ারিংয়ের কোনো শেষ হয় না, এই যে প্লাস মাইনাস করার কোনো শেষ হয় না, কিন্তু বেশি যদি টু মাচ তুমি যদি ভাবো যে আরও 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 ভালোর তো কোনো শেষ নেই, ভালো কোনখানে গিয়ে থামবে। ঠিক আছে, আমার মনে হয় এই দলটা, আমি দলের ভেতরের খবর জানি না, ইনজুরি স্ট্যাটাস জানি না, প্লেয়ার্স ক্যারেক্টার আমি জানি না, কিন্তু এই দলটা নিশ্চয়ই ভালো। এবং আমার মনে হয় ডিফেন্সে উইং ব্যাকে একটা দুটো অ্যাডিশন করা দরকার আছে। উইং ব্যাককে নিশ্চয়ই আমার মনে হয় কিছু রিক্রুটমেন্ট করা দরকার আছে। মিডফিল্ডে আমার বলার অপেক্ষা রাখে না, আপুইয়ার সাথে সাথে অনিরুদ্ধকে সই করাচ্ছে, সাহালকে সই করাচ্ছে, যাকে মনে হচ্ছে। এবং আগামী দিনে কাকে সই করাবেন একমাত্র মিস্টার সঞ্জীব গোয়েঙ্কা জানেন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।